আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছি। 2016 সালে যে নিয়োগটা হয়েছিল তাতে এসএসসির যা ভূমিকা, সেখানে স্বচ্ছতার প্রশ্নটা হাস্যকর। কাদের দোষী আমরা শাস্তি পাচ্ছি, আগে সেই দালালগুলোকে ধরুক, আগে তাদের শাস্তি দিক। 2016 সালের ক্যান্ডিডেট হিসাবে 16 সালের পরীক্ষায় 5 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও যখন অন্যের অপরাধের দায়ে চাকরি যায়, তখন এসএসসি পুরোপুরি স্বচ্ছ বা স্বচ্ছতার সাথে কাজ করেছে এটা আমরা বলতে পারবো না। স্বচ্ছতা নিয়ে যা কিছু ওপেন টু অল করার দরকার করুক না, লাইভ স্ট্রিমিং চালিয়ে দিতে পারতো পরীক্ষার সময়। মেন কালপ্রিট ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন এসএসসি চেয়ারম্যান, তৎকালীন পর্ষদের সভাপতি এবং এসএসসির উপদেষ্টা, আর বিভিন্ন দালাল যারা ছিল। এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের জীবনটাই অনিশ্চিত, সেখানে একটা শিক্ষা ব্যবস্থা কি করে নিশ্চিত থাকতে পারে? সুতরাং এটা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা চলছে, একটা রাজনৈতিক খেলা চলছে, যেখানে আমাদের শাটেল ককের মতো একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার সরকার, সবাই আমাদেরকে নিয়ে খেলছে। এই যে জালে জড়ালো, সেই জাল থেকে আমাদের জাল ছেঁড়ার কোনো উপায় নেই, আর জাল থেকে বেরিয়ে আসারও কোনো উপায় নেই। আমি যতটাই চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা সিস্টেম আমাকে এমনভাবে আমাদেরকে আটকে রেখেছে যেখানে আমাদের জীবন জীবিকা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ছে। আর দোষ নেই, আমার কমিশন ডিলে করলো, ভ্যাকেন্সি এক্সট্রা করে কিন্তু কাউকে কাউন্সিলিংয়ে ডাকেনি। যে ভ্যাকেন্সি 2016 ছিল, সেই উইদিন দোজ ভ্যাকেন্সিস অনলি কাউন্সিলিংটা ডিলে হয়েছে, কিন্তু অন মেরিট ওই র্যাঙ্কিং অনুযায়ী তাদেরকে চাকরি দিয়েছে। তারা কখনো টেন্টেড হতে পারে না। হোক না, আমাদের নিজেদের কাছে ওএমআর এর কার্বন কপি আছে, এবং যে ওএমআর পাবলিশ হবে আমরা দেখে নেব। আমরা তো সর্বদা চাই স্বচ্ছতা হোক, কারণ এই অস্বচ্ছতা ছিল বলেই না আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এই রুলস মানে ফর্ম হয়েছে, রুলস অনুযায়ী পরীক্ষা হয়েছে, এখন যদি সেই রুলসটা বাতিল হয় তাহলে সবটাই বাতিল। বোধ আমরা শুনতে পাই যে ওয়েটিংদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হয়েছে, এখন শুনতে পাই ফ্রেশার্সদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হচ্ছে, আমাদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হচ্ছে না। একটাই দাবি, রিপ্যানেল করা হোক, যোগ্যরা মর্যাদা পাক। বলছি যে এই যে বারংবার বিতর্ক সৃষ্টি হচ্ছে নতুন পুরনো, এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হচ্ছে নতুন করে পরীক্ষা নিতে, ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে নতুন পুরনো যে চাল কাপড় সবকিছু মিলেমিশে যে খিচুড়ি তৈরি করলো। এখন একদল বলছে এক্সপায়ারি অফ প্যানেল, কেউ বলছে র্যাঙ্ক জাম্প, পুরো লিস্ট বার করুন, কিন্তু এসএসসি যে অযোগ্যদের তালিকা বার করলো সেখানে স্কুলের নাম নেই, তারপরে অ্যাড্রেস নেই। এটা কিরকম অযোগ্যদের তালিকা? প্রথম হচ্ছে মৃত মানুষকে কবর থেকে তুলে পচে যাওয়ার পরে আবার যদি তাকে কেউ পোস্টমর্টম করতে চায় তো 100 বার করার অধিকার আছে, করতেই পারে। একটা পুরনো জিনিস যেগুলো সুপ্রিম কোর্টে ছিল, সেগুলো সমস্ত ইস্যুগুলো সব গিয়ে একটা জায়গায় এসে মিলেছিল, সব মিটে গিয়েছিল। সেইগুলোকে আবার হাইকোর্টে এলো, হাইকোর্টে আসার পর প্রত্যেকটা ইস্যু আবার নতুন করে শুরু হলো। টেন্টেডকে, আনটেন্টেডকে, এক্সপায়ারি অফ প্যানেলকে, বা হচ্ছে কে পরীক্ষা দেবে, কেন একসঙ্গে পরীক্ষা দেবে, 10 নম্বর পাবে কি না, এত রকমের ঝামেলা সব একটা জায়গায় চলে এলো। কারো কিন্তু কিছু প্রবলেম হচ্ছে না। এখানে যেটা হচ্ছে, পশ্চিমবাংলায় একটা এসএসসি চর্চাই থাকছে, আর সবথেকে বেশি বিপাকে থাকছি আমরা। 22শে এপ্রিল 2024 সেই সময় আমাদের প্যানেলটা যেদিন ক্যান্সেল হলো, সেদিন নিরপরাধ 15,000 শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে পর্যাপ্ত নথি, তথ্য, ডকুমেন্ট সব কিছু প্রকাশিত হওয়ার পরেও একটা অসঙ্গতিপূর্ণ বিচারের জেরে আমাদের এই ভয়ঙ্কর একটা ক্ষতির সম্মুখীন আমরা হলাম। কিন্তু তখন থেকে এই যে জালে জড়ালো, সেই জাল থেকে আমাদের জাল ছেঁড়ার কোনো উপায় নেই, আর জাল থেকে বেরিয়ে আসারও কোনো উপায় নেই। আমি যতটাই চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা সিস্টেম আমাকে এমনভাবে আমাদেরকে আটকে রেখেছে যেখানে আমাদের জীবন জীবিকা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে 16কে আলাদা করে দেওয়া হোক। আমরা আন্দোলনও করেছিলাম, মারও খেয়েছিলাম, তখন কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ ছিল না, কেউ কোনোভাবেই এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করেনি। আজকে এতদিন পরে মনে হয়েছে, তার মানে তবে আর যাই হোক, অন্যরা যা কিছুই ভাবুক না কেন, নিজেদেরকে বেশ দার্শনিক ফিল হচ্ছে যে এরকম কিছুটা হতে পারে, আমরা আগেই বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকেও সেই দাবি করছি, যদি এই রুলস মানে ফর্ম হয়েছে, রুলস অনুযায়ী পরীক্ষা হয়েছে, এখন যদি সেই রুলসটা বাতিল হয় তাহলে সবটাই বাতিল। কিন্তু ব্রাত্য বসু সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার বলছে যে এসএসসির পরীক্ষা যতটা স্বচ্ছতার সাথে হয়েছে, ভারতবর্ষের কোথাও এমন স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়নি। দেখুন, আপনি কি কথাটার সাথে সহমত? 2016 সালের ক্যান্ডিডেট হিসাবে 16 সালের পরীক্ষায় 5 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও যখন অন্যের অপরাধের দায়ে চাকরি যায়, তখন এসএসসি পুরোপুরি স্বচ্ছ বা স্বচ্ছতার সাথে কাজ করেছে এটা আমরা বলতে পারবো না, এটা বলা যাবেই না। কিন্তু 2025-এ
যে নতুন রুলস বা যা কিছু তৈরি হয়ে যে পরীক্ষাটা শুরু হলো সেই সম্পর্কে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য আমরা দিতে পারছি না। তার কারণ এখনও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে একটা বিষয় যেটা এখনো প্রকাশিত হয়নি সেই বিষয় সম্পর্কে তো আমার স্বচ্ছ না অস্বচ্ছ বলে লাভ নেই। আর স্বচ্ছতার পক্ষে বিচার বিভাগ থেকে শুরু করে বা সরকার থেকে শুরু করে যত রকম পলিসি নেবে নিক না, আমাদের তো রাজি আছি, আমাদের তো কোনো অসুবিধা নেই। স্বচ্ছতা নিয়ে যা কিছু ওপেন টু অল করার দরকার করুক না, লাইভ স্ট্রিমিং চালিয়ে দিতে পারতো পরীক্ষার সময়, তাতেও আমাদের অসুবিধা ছিল না। যেমনভাবে আমরা দেখেছি যে আমাদের যখন এই মামলা সুপ্রিম হাইকোর্টে ছিল দেবাংশু আশাকের এজলাসে, তখন কিন্তু লাইভ স্ট্রিমিং চলেনি, কারণ আর আমরা তখন পার্টিও ছিলাম না। ফলে ওইখানে আমরা কি হয়েছে না হয়েছে, কেমন আর কী আলোচনা হয়েছে, আমাদের বিষয়ে কী আলোচনা হয়েছে, ওইটা আমরা দেখিনি, শুধু অর্ডার কপিতে দেখেছি, তাই না? তো আমাদের এই যে পরীক্ষাটা হলো বা এই যে স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন থাকে, সব লাইভ স্ট্রিমিংয়ে পরীক্ষা ইন্টারভিউ সব কিছু হতে পারে, গোটা পশ্চিমবাংলার লোক দেখুক, তাহলে আরও স্বচ্ছতা থাকবে, সেগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। দাদা, এসএসসি কতটা স্বচ্ছ এই নিয়ে একটা প্রশ্ন দাঁড়িয়েছে। ব্রাত্য বসু বলছে যে ভারতবর্ষে এসএসসি পরীক্ষা যতটা স্বচ্ছতার সাথে হয়েছে, একেবারে ভারতবর্ষে কোথাও এত স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়। আপনিও কি কথাটার সাথে সহমত? 2016 সালে যে নিয়োগটা হয়েছিল তাতে এসএসসির যা ভূমিকা, সেখানে স্বচ্ছতার প্রশ্নটা হাস্যকর যদি 2016 রেসপেক্টে হয়ে থাকে, কারণ সেই অস্বচ্ছতা এবং দুর্নীতির জালে জড়িয়েই আজকে কিন্তু যোগ্যরা চাকরিহারা হয়েছে। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে মেন কালপ্রিট ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন এসএসসির চেয়ারম্যান, তৎকালীন পর্ষদের সভাপতি এবং এসএসসির উপদেষ্টা, আর বিভিন্ন দালাল যারা ছিল। এই নিয়ে কোনো দ্বিমত নেই। তাই এসএসসির স্বচ্ছতা 2016 রেসপেক্টে তো একদমই ছিল না। তা সত্ত্বেও দেখুন, অত অস্বচ্ছতা হওয়া সত্ত্বেও উইদিন মেরিট যারা চাকরি পেয়েছিল, তাহলে তারা সব থেকে বেশি যোগ্য। এখন যদি প্রশ্ন করেন যে 2025-এর গেজেট অনুযায়ী স্বচ্ছতার প্রশ্ন, তাহলে এই 2025-এর পরীক্ষাটা হয়েছে, সবেমাত্র ভেরিফিকেশন প্রসেস চলছে, ইন্টারভিউ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস অমৃতা সিনহা তিনি একটা ওএমআর পাবলিশিংয়ের একটা অর্ডার দিয়েছেন। ওএমআর পাবলিশ হবে, ওএমআর পাবলিশের পরে যদি কোথাও অস্বচ্ছতা ধরা না পড়ে, তাহলে কেউ এখনও অবধি অস্বচ্ছ বলতে পারবে না। ওএমআর পাবলিশিং তার জন্য অতি জরুরি ছিল, উনি দিয়েছেন, আমরা সহমত। আমরাও চাই স্বচ্ছভাবে সমস্ত কিছু হোক, কারণ দেখুন একটা ইললিগ্যালিটিসের মধ্যে ছিল বলেই কিন্তু একটা প্যানেল ক্যান্সেল হয়েছে, তাও যোগ্যরা চাকরিহারা হয়েছে। সেটা বিচারের দিকে আমি যাচ্ছি না, কিন্তু যদি সেই ইললিগ্যালিটিসের পরে একটা টাইম বাউন্ড প্রসেস এবং একটা লিটিগেশনের আন্ডারে একটা প্রসেস চলছে, সেখানে স্বচ্ছতা থাকাটা জরুরি, যাতে করে নতুন করে কেউ অ্যালিগেশন দিয়ে এই প্রসেসটাকে বন্ধ করতে না পারে। সেই জন্য ওএমআর পাবলিশ হবে, আমরা সহমত। আমরা দেখতে চাই আমাদের ওএমআর যেমন সঠিক, অন্যদের ওএমআরও সঠিক আছে কিনা এবং সেই অনুযায়ী তারা মার্কসটা পাচ্ছে কিনা। এই বিষয়ে একটা কথা বলার, যে আমরা দেখছি অমৃতা সিনহা বেঞ্চ একটা অর্ডার জারি করেছে যে আফটার 1 ইয়ার ভ্যালিডিটি 12/3/2019-এর পরে যে যারা অ্যাপয়েন্টেড হয়েছিল 2016 মেরিট অনুযায়ী, তাদের একটা লিস্ট প্রকাশ করতে, মানে সেটা প্রডিউস করতে হাইকোর্টের কাছে। তো সেই বিষয়ে আমরা অবশ্যই আমরা চাইবো কমিশন সেই লিস্ট দিক, তাতে কোনো আমাদের কোনো মানে যাতে অস্বচ্ছভাবে কিছু না থাকে সেটাই আমরা চাইবো। তো সেই জায়গায় একটাই কমিশনের কাছে আমাদের চাওয়া, সেই লিস্টটা এমনভাবে দেওয়া হোক যেন পারফেক্ট লিস্ট হয়। কীরকম পারফেক্ট লিস্ট? স্বচ্ছভাবে অ্যাকর্ডিং টু র্যাঙ্কিং, যে র্যাঙ্কিং 2016-তে ছিল সেই ওয়েট লিস্টেড র্যাঙ্কিংটা যেন থাকে, ক্যান্ডিডেটের রোল নাম্বারটা যেন থাকে, নাম থাকে, বাবার নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, সে রিটেনে কত পেয়েছিল আউট অফ 55 সেই মার্কসটা যেন থাকে, এবং তার সাথে সাথে অ্যাকাডেমিকের মার্কস যেটা হচ্ছে 35 ছিল সেই সময়, সেই 35 আউট অফ 35 কত পেয়েছিল সেটা যেন থাকে, আর তার পাশে ইন্টারভিউতে কত ছিল মানে পার্সোনালিটি টেস্ট তার মার্কসটা যেন থাকে, এবং ফুল টোটাল মার্কস যেন মার্কস অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী টোটাল লিস্টটা স্বচ্ছভাবে দেওয়া হয়। তাহলে কি হবে, যেন জাস্টিস যে বিষয়টার জন্য এটা প্রকাশ করতে বলেছেন সেই বিষয়টা তার কাছে ক্লিয়ার থাকে, যে হ্যাঁ আমরা ভ্যালিডিটি যেটা বলছি অ্যাকর্ডিং টু গেজেট, এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হবে। আর্গুমেন্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত দেখুন, 2016 সালের যে প্যানেলটা হয়, সেই প্যানেলের প্রথম যে কাউন্সিলিং সেটা হতেই অনেকটা দেরি হয়ে যায়। তারপরে সেকেন্ড কাউন্সিলিং সেটাও পরে দেরিতে হয়, থার্ড কাউন্সিলিং সেটাও কিছুদিন পরে হয়, ফোর্থটা হতে হতে আরও 4-5 মাস লাগিয়ে দেয়। এবং এই ইন দ্য মিন টাইম সেই সময়কার অনেক নথি আমাদের কাছে রয়েছে, যে আমরা বারংবার এসএসসি চেয়ারম্যান, একবার বিকাশ ভবন, একবার পর্ষদ, বিভিন্ন জায়গায় গেছি, ডেপুটেশন দিয়েছি, তার সিগনেচার করা রিসিভ করা কপি আমাদের কাছে এখনও রয়েছে, যে আপনারা কাউন্সিলিং তাড়াতাড়ি করান, অনেক দিন হয়ে গেল, নন জয়নিং সিট আপনারা অ্যাড করান। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই ডিলেটা কেন হয়েছিল, কেন কাউন্সিলিংয়ে দেরি হলো, এটা
কমিশন বলবে নিশ্চয়ই। তার ডিলের কারণটা আমি একটু বলে দিই যে প্রথমত হচ্ছে যে সেই সময় একটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট চালু ছিল, ভোট ছিল, তাই তার জন্য ডিলে হয়েছিল। সেকেন্ড হচ্ছে যে একটা দাড়িভিট কাণ্ড হয়েছিল, যেটা হচ্ছে ভ্যাকেন্সি রিলেটেড ইস্যু নিয়ে একটা স্কুলের রিঅট টাইপের হয়ে গেছিলো এবং সেটা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ ছিল এবং তার জন্য একটা পরিস্থিতি টালমাটাল ছিল, তার জন্য লেট হয়েছে। তাছাড়াও ভ্যারিয়াস রিজন ছিল যার জন্য ডিলে হয়েছে। সব থেকে মেন কারণ এই যে যেভাবে নিয়ম ছিল 2016 যে একটা মাল্টিপল র্যাঙ্কিং হবে, মানে একজন কাস্টের কোনো ফিমেল ক্যান্ডিডেট সে কিন্তু 4টে জায়গায় তার নাম থাকতে পারে। তার জেনারেল মেল ফিমেলের নাম থাকতে পারে, তার জেনারেল ফিমেলের নাম থাকতে পারে, তার কাস্টের মেল ফিমেলে থাকতে পারে, আবার কাস্টের ফিমেলে থাকতে পারে। মানে 4টে ভ্যাকেন্সিতে তার কিন্তু মানে 4 জায়গায় নাম থাকবে। সেই চয়েসটা যে কোনো একটাই করতে পারবে কাউন্সিলিংয়ে। এবার ধরুন সে একটা চয়েস করলো, তাহলে বাকি 3 জায়গায় কিন্তু সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল। এই যে 3টে ভ্যাকেন্ট হলো, তাহলে নিশ্চয়ই নেক্সট কাউন্সিলিংয়ে ওটা অ্যাড হবে। তাহলে এরম করে সেকেন্ড হয়েছিল। এবার এই যে বারবার ধরুন সেকেন্ডেও এরকম অনেকের আবার বিভিন্ন জায়গায় র্যাঙ্ক, তারাও এক জায়গায় পেলো, যখন সেই বাকি ভ্যাকেন্সিগুলো আবার অ্যাড হলো। আবার যে ধরুন কাউন্সিলিংয়ে স্কুল নিয়ে নিল, তার ঠিক 15-20 দিন পরে আবার দেখা যাচ্ছে বোর্ড মানে কমিশন রেকমেন্ডেশন দিল, বোর্ডকে পাঠালো, বোর্ড তার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে, তাতে আবার 15 days টাইম ছিল স্কুলে জয়েন করার, তাই তো অ্যাপয়েন্টমেন্টে। তাহলে সেই টাইম দেখা গেল 1-1.5 মাস লেগে গেল, কোনো একজন স্কুলে জয়েন করলো না, অ্যাপয়েন্টমেন্ট নিল কিন্তু জয়েন করলো না। তাহলে সেই সিটটা কী হলো? নন জয়নিং সিট। সেই সিটটা কী হবে? এই ভ্যাকেন্সিতে আবার অ্যাড হবে। এই যে ডিলে 1.5 মাস, 2 মাস, 3 মাস, ওই কে একটাই নিল, বাকিগুলো ভ্যাকেন্ট হলো, আবার নন জয়নিং সিট অ্যাড হবে, এটার ডিলে প্লাস ডিলে হচ্ছে কোড অফ কন্ডাক্ট ভোটের জন্য, লোকসভা ভোট ছিল, প্লাস ডিলে হচ্ছে তার দাড়িভিট কাণ্ডের জন্য এবং হাইকোর্টে স্থগিতাদেশ ছিল সেই জন্য। এর জন্য প্রসেসটা ডিলে হয়েছে। আমরা বারংবার কমিশনে একবার, বিকাশ ভবনে একবার গিয়ে, পর্ষদে গিয়ে ডেপুটেশন দিয়েছি তাড়াতাড়ি জয়েন সিটগুলো দিন, ভ্যাকেন্সি। আমাদের কাছে তার প্রুফ আছে যে তখনকার দিনে রিসিভিংস। এটা করে দেরি হয়ে আজকে কথা উঠছে আফটার 1 ইয়ারে কাউন্সিলিং হয়েছে। এবার প্রশ্ন, আফটার 1 ইয়ারে কাউন্সিলিং হয়েছে, তারা কি টেন্টেড? ভারতীয় বিচার ব্যবস্থা কখনো একজন ক্যান্ডিডেট তার নিজের ফল্ট না থাকা সত্ত্বেও, সে নিজে ফ্রড না করা সত্ত্বেও, তার মেরিট কম্প্রোমাইজ না হওয়া সত্ত্বেও, সে অন মেরিটে চাকরি পাওয়া সত্ত্বেও তাকে কখনো টেন্টেড বলতে পারে? টেন্টেড কারা? টেন্টেড হচ্ছে তারা যারা ইনফ্লুয়েন্স খাটিয়ে চাকরি পেয়েছে। এক, মেরিট নেই মানে কি? তাদের মার্কস হয় বেড়ে গেছে, তারা ইন্টারভিউ ম্যানিপুলেট করতে পারে যদি এরকম কেউ করে থাকে, তারা টাকার ডিলিংসে চাকরি পেয়েছে, দেখছেন ওএমআরে 5 পেয়েছে, দেখাচ্ছে 53, ঠিক আছে? তার মানে কি? তার মানে তার ম্যাল প্র্যাকটিস আছে, সে ফ্রড করেছে, সে ডিলিংস করেছে, ইনফ্লুয়েন্স খাটিয়ে চাকরি পেয়েছে। এটাকে আমরা বলতে পারি রেজাল্ট টু ফ্রড, সুপ্রিম কোর্টের অর্ডারে আছে, এবং সে টেন্টেড। কিন্তু আমার দোষ নেই, আমার কমিশন ডিলে করলো, ভ্যাকেন্সি এক্সট্রা করে কিন্তু কাউকে কাউন্সিলিংয়ে ডাকেনি। যে ভ্যাকেন্সি 2016 ছিল সেই উইদিন দোজ ভ্যাকেন্সিজ অনলি কাউন্সিলিংটা ডিলে হয়েছে, কিন্তু অন মেরিট ওই র্যাঙ্কিং অনুযায়ী তাদেরকে চাকরি দিয়েছে। তারা কখনো টেন্টেড হতে পারে না। আমরা বিচারের ব্যবস্থার কাছে এই প্রশ্নটাই করব যে ভারতীয় আইন বা ভারতীয় বিচার ব্যবস্থা কি করে কমিশনের ডিলের জন্য হওয়া কোনো কাউন্সিলিংয়ে পাওয়া যোগ্য অন মেরিট ক্যান্ডিডেটকে টেন্টেড কি কখনো বলা যায়? নিশ্চয়ই আশা করব ভারতীয় বিচার ব্যবস্থা বা বিচার যিনি করছেন তিনি কখনো এটা করবেন না। ওয়েমারশিট পাবলিশের কথা বলছে এখন বিচারপতি অমৃতা সিনহা, ওয়েমারশিট পাবলিশ করতে হবে এবং এই যে নতুন করে ফ্রেশ সিলেকশন করতে বলেছে, নতুন পুরনো যে দ্বন্দ্ব সেটা করার কথা কি আগেও বলেছিল সুপ্রিম কোর্ট? এইটাই একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় বিগত 1 বছর ধরে সুপ্রিম কোর্ট কি বলেছে এবং আমাদের জন্য কি নির্দেশ দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট নিজেই ভুলে গেছে। কারণ প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে বিচারপতির বক্তব্য চেঞ্জ হয়েছে। কারণ আমরাই ছিলাম যারা নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এই রুলসকে চ্যালেঞ্জ করে যে মাই লর্ড আমাদেরকে একসাথে পরীক্ষা নেওয়া হচ্ছে, যোগ্যদের সাথে ফ্রেশারদের সাথে একসাথে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু কখনোই একসাথে এই অসম লড়াই আমরা করতে চাইনি। আপনারা সবাই লাইভ স্ট্রিমিংয়ে দেখেছেন সেখানে আমাদের দোষ কোথায়? যখন আমাদেরকে এই পরীক্ষাতে বসানো হয়েছিল, যখন 10 নম্বর চ্যালেঞ্জ করে এই বিকাশবাবুরাই যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তখন ওনাদেরকেই বলেছিলেন আপনি কি চান না আনটেন্টেড টিচাররা চাকরি পাক? ওনারা কিন্তু ওনাদের দোষে শাস্তি পাচ্ছেন না, এটা কমিশনের দোষে। এইগুলো
সুপ্রিম কোর্টের বিচারপতিরই উক্তি ছিল। আজকে সেই সমস্ত উক্তিগুলো সমস্ত চেঞ্জ হয়ে গিয়ে আজকে পুনরায় হাইকোর্টে আসছে। ওএমআর পাবলিশ হোক না, আমাদের নিজেদের কাছে ওএমআর এর কার্বন কপি আছে এবং যে ওএমআর পাবলিশ হবে আমরা দেখে নেব। আমরা তো সর্বদা চাই স্বচ্ছতা হোক, কারণ এই অস্বচ্ছতা ছিল বলেই না আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আন্দোলন করছি, পুলিশের মার খাচ্ছি, নতুন করে পরীক্ষায় বসছি, এই বুড়ো বয়সে পরীক্ষা দিতে হচ্ছে। সেখানে আবার এই পরীক্ষা দিয়েও আমাদের শান্তি নেই যে আদৌ আমাদের এই রিক্রুটমেন্টটা হবে কি না। সবচেয়ে বড় কথা, আজকে নভেম্বরের হয়তো আমাদের বেতনটা ঢুকবে, লাস্ট ডিসেম্বরে বেতনটা ঢুকবে, তারপর আমাদের কি হবে, আমাদের জীবন কি হবে? সর্বদা আমরা শুনতে পাই যে ওয়েটিংদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হয়েছে, এখন শুনতে পাই ফ্রেশার্সদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হচ্ছে। আমাদের জন্য আর্টিকেল 14-16 ভায়োলেট হচ্ছে না? আমাদের লাইভলিহুড ব্যাহত হচ্ছে না? আমরা মানসিক যন্ত্রণায় ভুগছি না? আজকে সুবলদা চলে গেল, সন্তোষদা চলে গেল, প্রশান্তদা চলে গেল, কত ম্যাডাম তাদের সন্তান হারালো, কতজনের মানে ম্যাসিভ যেটা বলে তাদের বাচ্চা নষ্ট হয়েছে। মানে আমি একজন মা হয়ে বলছি, আমাদের পার্সোনাল কোনো লাইফ নেই। 2 বছর ধরে আমরা সাংসারিক জীবনের সাথে আমরা যুক্ত নই। সবচেয়ে বড় কথা, আমাদের স্কুলের বাচ্চাগুলো ডিপ্রাইভ হচ্ছে, কারণ হচ্ছে এই বিচার ব্যবস্থা, মানে এই বিচার ব্যবস্থার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাও আজকে হচ্ছে মানে প্রশ্নচিহ্নের মধ্যে। যেখানে আমাদের জীবনটাই অনিশ্চিত, সেখানে একটা শিক্ষা ব্যবস্থা কি করে নিশ্চিত থাকতে পারে? সুতরাং এটা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা চলছে, একটা রাজনৈতিক খেলা চলছে, যেখানে আমাদের শাটেল ককের মতো একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার সরকার, সবাই আমাদেরকে নিয়ে খেলছে। আমরা কোনো জায়গা থেকে বিচার পাচ্ছি না, আমরা কোনো জায়গা থেকে শান্তি পাচ্ছি না। আমরা চাইবো মহামান্য আদালত আমাদেরও লাইভলিহুড নিয়ে ভাবুক। আমাদের যারা আজকে পরীক্ষা দিয়ে যারা ডাক পেল না, তাদের কি হবে? যে 150 জন মতো একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা তারা ডাক পায়নি, তারা কিন্তু 2016 আনটেন্টেড টিচার ছিল, তাদের আজকে জীবনটা কি হবে? তাদের আজকে তারা কেন বিনা দোষে শাস্তি পেল? এই সমস্ত যদি আমরা দেখতে যাই, তাহলে মহামান্য আদালতকে বলবো, টেন্টেড আনটেন্টেড কারা, কেন তারা শাস্তি পাচ্ছে, কাদের দোষী আমরা শাস্তি পাচ্ছি, আগে সেই দালালগুলোকে ধরুক, আগে তাদের শাস্তি দিক। আর এই বৈশাখী ভট্টাচার্য এই যে কেসটাকে আবার রিওপেন করা হোক, এখান থেকে বাঁচা হোক কারা প্রকৃত যোগ্য, কারা অযোগ্য এবং কারা ডিপ্রাইভ হয়েছে, ওয়েটিংদের নিয়ে রিপ্যানেল করা হোক। আমাদের একটাই দাবি, রিপ্যানেল করা হোক, যোগ্যরা মর্যাদা পাক।